আমি মনে করি যে আমাদের রাষ্ট্রকে কাজ করা উচিত, এবং আমি বিএনপিকে এবং আজকে আমি বিশেষ করে ব্যারিস্টার জায়মা রহমানকে এখানে আমাদের সাথে একত্রিত হওয়ার জন্য, এই আলোচনা, এই বিষয়টিকে আলোচনায় আনবার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য আমি ওনাকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আপনি এখানে এসেছেন এবং আপনার পরিবারকেও আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি, এবং পরবর্তীতে যদি কোনো আলোচনা দরকার হয় অবশ্যই আমরা এখানে করব। এবং এখানে যারা প্রতিবন্ধী মানুষ আছে এরা সকলেই কোনো না কোনো ডিস্ট্রিক্ট থেকে তারা এখানে আসছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং মিডিয়া ভাই বন্ধুদেরকেও ধন্যবাদ জানাই। অনেক অনেক ধন্যবাদ সকলকে। জি জি, আচ্ছা, আমাকে একটু যদি পরিচয়টা আপনারা করেন, শুরু করেন আমার বাম থেকে। তোমার একটু পরিচয়টা শুরু করো, সাহারা। আসসালামু আলাইকুম, আমি সাহারা খাতুন, ময়মনসিংহ থেকে এসেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি দৃষ্টি প্রতিবন্ধী খায়রুল ইসলাম, আমি নড়াইল থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ কাউসার আলী, নওগাঁ থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইদুর রহমান, আমি মানিকগঞ্জ থেকে এসেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি লিমা আক্তার, আমি খুলনা থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমি মুসাম্মদ ইসমতরা খাতুন, আমি রংপুর থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম সরকার, খুলনা থেকে আসছি। আসসালামু আলাইকুম, আমার নাম রেখা খাতুন, আমি খুলনা থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমার নাম খাদিজা আক্তার, আমি ময়মনসিংহ থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমার নাম মুসাম্মদ মমতা পারভিন, আমি নওগাঁ থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ অকিমুল ইসলাম রিফাত, আমি যশোর জেলার চৌগাছা উপজেলা থেকে এসেছি। শুভ অপরাহ্ন, আমি মোহাম্মদ ফরিদ, আমি চট্টগ্রাম থেকে এসেছি। আমি সরকারি সিটি কলেজে অনার্স থার্ড ইয়ারে পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি নবী হোসেন, আমি একজন শারীরিক প্রতিবন্ধী। আমি শিক্ষকতায় আমি বিএ অনার্স কমপ্লিট করছি। কেবল আমি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করছি। আসসালামু আলাইকুম, খায়রুল আলম কৃষ্ণগঞ্জ থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমি কোন থেকে এসেছি, আমার নাম মোহাম্মদ রাসেল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুকাম্মেল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আজাদ হোসেন, চাঁদপুর। আসসালামু আলাইকুম, আমার নাম আদনান, ঢাকা থেকে এসেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি একজন বাকশ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি। সবাইকে শুভ অপরাহ্ন, আমার নাম হচ্ছে হিমু। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন, আমার নাম মামুনুর রশিদ ইফতি, আমি ব্র্যাক ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। আমি একজন শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তি। আমি ডেফ কমিউনিটির ইয়তদেরকে নিয়ে এমপ্লয়মেন্ট নিয়ে কাজ করছি। আসসালামু আলাইকুম, আমার নাম লেবু, আমি গাজীপুর থেকে এসেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, আমি কুড়িগ্রাম থেকে এসেছি। ধন্যবাদ। আমার পরিচয়। আসসালামু আলাইকুম, আমি লন্ডন থেকে এসেছি, এখন ঢাকায় বাস। অনেক
চাচ্ছিলাম যে মানে আমি আমার বাসা থেকে দেখলাম যে রাস্তায় যে আমরা উঠবো, যে পেভমেন্টে যে উঠবো ক্রসিং এর সময়, ওইটাও কিন্তু বেশ উঁচু। তো সবসময় সবার জন্য সেটা সম্ভব না করা, এবং মানে বাস চলনে রেলগাড়ি হোক, ওইটাও তো ওরভাবে মানে অ্যাডাপ্টেড না আমার কাছে, সেটা মনে হয়েছে যতটুকু আমি দেখেছি। তো আপনাদের কি সেটা মনে হয় কিছু কাজ করা উচিত, কাজ কোনো হচ্ছে নাকি কোথাও? সম্মানিত উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বিশেষ মুহূর্তে আমরা আপনাকে পেয়ে মানে অনেক গর্বিত এবং প্রাউড ফিল করছি। হ্যাঁ, মানে একটি দেশ, আমাকে একটু সময় নিয়ে বলতে দিন, 2 মিনিট সময় চাচ্ছি। একটি দেশ কতটা উন্নত তা পরিমাপ করা হয় সেই দেশ তার সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বা মানুষের জন্য বা প্রতিবন্ধীদের জন্য কতটা সুব্যবস্থা করে রেখেছে তার উপর। সেটা হোক রাস্তাঘাট, হোক সরকারি অফিস, হোক গণপরিবহন বা প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের জন্য মানে মোটেও উপযোগী না বর্তমান রাষ্ট্র ব্যবস্থায়। প্রতিবন্ধকতা কোনো মানুষের সীমাবদ্ধতা নয়, বরং একটি প্রতিকূল পরিবেশই মানুষকে প্রতিবন্ধী করে তোলে। যখন একটি ভবনে র্যাম্প থাকে না, তখন একজন মানুষ কেবল শারীরিক কারণে নয়, বরং অবকাঠামোগত বৈষম্যের কারণে পিছিয়ে পড়েন। আমি বলতে চাই, শারীরিক সুস্থতার পাশাপাশি চলাফেরার স্বাধীনতা একজন প্রতিবন্ধী মানুষের মানসিক বিকাশে প্রতিবন্ধী বান্ধব ভৌত অবকাঠামো কতটা জরুরি। আমাদের অধিকাংশ সরকারি ও বেসরকারি ভবনে হুইলচেয়ার ব্যবহারের জন্য উপযোগী কোনো র্যাম্প নেই, ফলে সিঁড়ি তাদের জন্য হয়ে ওঠে দুর্গম বাধা। তো গণপরিবহন যেমন বাস, ট্রেন, লঞ্চ, আপনি বললেন যে কোথাও প্রতিবন্ধী বান্ধব আসন বা ওঠা নামার জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ কোনো ব্যবস্থা রাখা হয় না। পাবলিক স্পেস যেমন ফুটপাত থেকে শুরু করে শপিং মল, পার্ক, সর্বত্র যেন প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকারের পথ রুদ্র হয়ে দাঁড়ায়, মানে কঠিন হয়ে দাঁড়ায়। বলতে গেলে এদেশের মানে অধিকাংশ মানুষের জন্যই মানে ফুটপাতগুলো চলাচলের জন্য কষ্টকর। তার ভিতরে যদি প্রতিবন্ধী ব্যক্তি হয়, আর যদি হয় দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, তার জন্য তো এই দেশের রাস্তা বা ফুটপাত একেবারেই অনুপযোগী। এটি অত্যন্ত সংবেদনশীল আরেকটি বিষয় হলো সত্য যে এদেশের অফিস, আদালত, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান বা শপিং মলে প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী কোনো টয়লেটের ব্যবস্থা নেই বা ওয়াশরুমের ব্যবস্থা নেই, ইভেন কি এখানেও নেই। তো বাংলাদেশের সকল ভৌত অবকাঠামোসমূহ যদি প্রতিবন্ধী বান্ধব হয়, প্রতিবন্ধী ব্যক্তিদের অনুকূলে হয়, ইউনিভার্সাল ডিজাইনের হয়, হ্যাঁ, তাহলে প্রতিবন্ধী ব্যক্তিরা আর সমাজের বোঝা হয়ে থাকবে না, তারা সম্পদে পরিণত হবে এক একজন প্রতিবন্ধী ব্যক্তি। আমি আপনাকে আরও বলতে চাই যে আপনাদের মতো মানুষেরা যখন কথা বলেন, তখন জনসাধারণের মানুষের হৃদয়ে পৌঁছায় প্রতিটি কথা। এখন আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এই সমস্ত মানে অবকাঠামোসমূহ যেন বাধা হয়ে না দাঁড়ায়, কষ্টকর হয়ে না দাঁড়ায়, সেজন্য মানে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ভবিষ্যতে এগুলো মানে এই প্ল্যানগুলো মাথায় রাখলে আমরা বিশাল উপকৃত হব। ধন্যবাদ আপনাকে। না, থ্যাংক ইউ, ধন্যবাদ। ইনশাল্লাহ ওগুলো করা হবে, কিন্তু আমি এই জন্য আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, আপনাদের কাছ থেকে যে ইউনিভার্সাল, আপনি বললেন অ্যাক্সেস, ইউনিভার্সাল ডিজাইন, আর কি আর কোন দিক থেকে করা যায়? হয়তো বা আরও থাকে ইন্টারপ্রেটার্স, তাহলে হয়তো বা শিক্ষা প্রতিষ্ঠানে
কোর্টে, হাসপাতালে সহজ হতে পারে অনেক কিছু দিক থেকে। সো এটার ব্যাপারে কি কিছু আপনারা কেউ বলছেন? ধন্যবাদ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য। তো আমি চাচ্ছি যে শিক্ষা ব্যবস্থাটা পুরোপুরি প্রতিবন্ধী বান্ধব যেন হয়, কারণ হচ্ছে আমরা চাই না, আমরা যেহেতু প্রতিবন্ধী ব্যক্তি, আমরা আমাদের আলাদা কোনো শিক্ষা প্রতিষ্ঠান চাই না। আমরা চাই যে আমাদের সাথে যারা আছেন অন্যান্য শিশুরা যারা অপ্রতিবন্ধী, তাদের সাথে যেন আমরা একই স্কুলে যেন একই বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেন পড়াশোনা করতে পারি। আমাদেরকে ওই যে শিক্ষা ব্যবস্থাটা পরিবর্তন করতে হবে। আমরা আমাদের জন্য আলাদা করে কোনো কিছু চাচ্ছি না, এবং প্রতিটা শিক্ষা ব্যবস্থার মধ্যে ইশারা ভাষাটা বাধ্যতামূলক থাকতে হবে। ইন্টারন্যাশনালি আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে সাইন ল্যাঙ্গুয়েজ একটা কিন্তু এডিশনাল একটা সাবজেক্ট থাকে প্রত্যেকটা ক্লাসে, ছোটোবেলা থেকে যারা স্কুলে অ্যাডমিশন নেয় আর কি। তো বাংলাদেশে যদি শুরু থেকে ইশারা ভাষাটা শুধু প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য না, অপ্রতিবন্ধী ব্যক্তি যারা আছে, অপ্রতিবন্ধী শিশু যারা আছে, তারাও যেন হচ্ছে এই ইশারা ভাষাটা স্কুল থেকে শিখে নেয়, তাহলে আমাদের জন্য পরবর্তী জীবনটা আমাদের অনেক বেশি সুবিধার হবে আর কি। আর আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই, আমি চেয়েছিলাম আমি একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হব, কিন্তু আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলে আমার সাবজেক্ট চয়েসের কোনো সুযোগ ছিল না। আমাকে স্কুল থেকেই একটি সাবজেক্ট চাপিয়ে দিয়েছিল, আমি ওই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি। এবং আমি যখন উচ্চশিক্ষার জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হই, আমি যখন আর্কিটেক্ট ডিপার্টমেন্ট সাবজেক্ট যখন চুজ করি, তখন কিন্তু আমি ওইখানে যেতে পারছি না। এটার জন্য আমি মেন্টালি খুবই হতাশাগ্রস্ত হয়েছে আর কি। তো আমি এটাই বলবো যে আমি যেহেতু একজন নাগরিক, আমি হয়তো ইনডিরেক্ট ট্যাক্স পে করছি, সো আমিও চাই যে অন্যান্য সুযোগ সুবিধা যারা পাচ্ছে, আমরা একজন প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে আমরা সকল সুযোগ সুবিধাগুলো পাই। অনেক সময় দেখা যায় প্রাইমারি স্কুলগুলোতে হচ্ছে র্যাম্প থাকলেও সেই র্যাম্পগুলো কিন্তু কোনো প্রতিবন্ধী শিশুদের জন্য কিন্তু উপযুক্ত না। অনেক পরিবার অনেক চেষ্টা করেও কিন্তু তাদেরকে স্কুলে নিয়ে যেতে পারে না, শুধুমাত্র প্রবেশগম্যতার অভাবে। আর আমাদের যে শিক্ষক নিয়োগ পরীক্ষাগুলো হয়, সেই শিক্ষক নিয়োগ পরীক্ষাগুলোর মধ্যে যদি টিচারদেরকে আলাদাভাবে প্রতিবন্ধিতা বিষয়ে যদি হচ্ছে ট্রেনিং করানো হয়, তাহলে তাদের স্কুলে তারা যখন কর্মক্ষেত্রে যাবেন, কর্মস্থলে যাবেন, ওইখানে যদি কোনো প্রতিবন্ধী শিশু আসে, তাহলে হচ্ছে তাকেও কিন্তু অন্য বাচ্চাদের মতো তাকেও কিন্তু শিক্ষাটা তারা প্রদান করতে পারবেন। আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমাদের জন্য আলাদাভাবে কোনো কিছুই না। আমি প্রথমে বলেছি, আমি চাচ্ছি যে অন্যান্য বাচ্চাদের মতো করেও যেন আমরা প্রতিবন্ধী শিশুরা, বাচ্চারা যেন পড়াশোনা করতে পারি। আর অনেক সময় দেখা যায় প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে অ্যাক্সেসিবিলিটির অনেক অভাব থাকে। অনেক স্টুডেন্ট এইচএসসি কমপ্লিট করতে পারলেও কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে গিয়ে কিন্তু ওনারা ঝরে পড়ে। সো ওইখানে যে একটা কোটা ব্যবস্থা, ওটা যেন আমাদের জন্য থাকে। আর 100 জনের মধ্যে যদি একটা সিট থাকে, তাহলে সেই 100 জন যদি নিয়োগ নেয়, সেখানে যদি একটা সিটও যদি আমাদের জন্য না থাকে, তাহলে তো হচ্ছে আসলে আমরা আমাদের উচ্চশিক্ষাটা কমপ্লিট করতে পারবো না। সো আমাকে এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আমি জাস্ট জানতে চাচ্ছিলাম যে আপনি বলছিলেন যে আপনি পলিটিক্যাল সায়েন্সে পড়েন, চট্টগ্রাম থেকে যিনি এসেছিলেন বোধহয় আপনার পাশে, আপনি বলছিলেন যে আপনি এখন পলিটিক্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, তাই না? তো আপনি মানে অনেক কিছু পার হতে হয়েছে তো আপনাকে ওই স্টেজে যাওয়ার জন্য। তো মানে আমি জাস্ট জানতে চাচ্ছিলাম যে কি আর করতে হয়েছিল, মানে বেশ কষ্ট করতে হয়েছিল হয়তো, বা এত বাধা থেকে চ্যালেঞ্জগুলো। জি, কিভাবে এত দূর এগিয়ে আসবে? আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে এখানে আপনি নিমন্ত্রিত করেছেন এবং আমাদেরকে অত্যন্ত সম্মানিত করেছেন। আমরা এখানে এসে আই এম ফিল ভেরি প্রাউড, এবং আমি আমার বন্ধুদের মাঝে গিয়েও আপনার কথা বলবো যে আপনারা এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে ভুলেননি, প্রতিবন্ধী ব্যক্তিদের ভুলে যাননি। আশা করব আল্লাহ যদি চায়, বিএনপি যদি ক্ষমতায় আসে,
তাহলে আশা করব বিএনপি আমাদের দিকটা সবসময় মাথায় রাখবে এবং বিএনপি অতীতেও কিন্তু আমাদের দিকটা মাথায় রাখছে। ধন্যবাদ। আগে আমি যেই বিষয়টা আমি যখন প্রথম দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে 2009 সালে ভর্তি হয়েছিলাম, পরে আমার অসুস্থতার কারণে আমি ব্রেক দিয়ে আবার 2011 সালে ভর্তি হয়েছিলাম। আমি যখন প্রথমেই পড়তে যাই, আমার ব্রেইল বই সংকট ছিল। আমি দেখতাম আমাদের প্রধান শিক্ষক একজন ছিলেন আব্দুল সামাদ স্যার। উনি কি করতেন, সারা রাত ধরে তিনি আমাদের বইগুলোকে রেকর্ড করতেন, রেকর্ড করে করে তিনি দিতেন, আমরা পড়তাম। পরবর্তীতে এই ধীরে ধীরে ব্রেইল বই অ্যাভেলেবল হওয়ার পর আমরা কিছুটা স্বস্তি পাই। কিন্তু আমাদের অনার্স লেভেলে ম্যাম, আমি সত্যি কথা বলছি, আমি খুবই সমস্যার মধ্যে আছি, কেননা আমি বই পাচ্ছি না। কারণ আমার ব্রেইল বইও নেই এবং অনার্সে কোনো রেকর্ডিং, আমাদের অডিও নেই। আমি কি করি, আমি কিভাবে পড়ি আপনি জিজ্ঞেস করতে পারেন। আমি যেমন জিমিনির সহায়তা নেই, জিমিনিকে আমি জিজ্ঞেস করি, সে আমাকে একেবারে রেফার সহ সেই জিনিসগুলো দিয়ে দেয়। তারপরে আমি কি করি, ইনস্টা রিডার, তারপরে এমভিশন আই নামক 2টা অ্যাপ আছে, এই অ্যাপের মাধ্যমে আমি বিভিন্ন সাজেশন কালেক্ট করে সেগুলো আমি স্ক্রিন রিডার দিয়ে পড়ি। কিন্তু দুঃখের বিষয় এই যে বাংলাদেশে এনভিডিএ নামে একটা স্ক্রিন রিডার আছে, যেটা ভালো কাজ করে না, যেটা আপনার ছবি, ইমেজ, তারপরে হচ্ছে গিয়ে জটিল যেই শব্দ চয়ন সেগুলো পড়তে পারে না, যার ফলে অনেক ক্ষেত্রে আমাদের সমস্যায় আমি পড়তে হয়। একই সাথে আমি দেখেছি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদেরকে, আমি সত্যি কথা বলছি, এখানে একটা ভিন্ন গ্রহের প্রাণী হিসাবে দেখা হয়। এটা ভেরি উইয়ার্ড ফর আস, যে আমাদেরকে একটি ভিন্ন জগতের প্রাণী হিসাবে দেখা হয়, ট্রিট করা হয়। ইভেন আমরা যখন কোনো বড় বড় স্কুল, চট্টগ্রামের কলেজিয়েট বলেন, বাবা বলেন, নাসিরাবাদ গার্লস বলেন, বয়েজ বলেন, এই ধরনের স্কুলগুলোতে গেলে আমরা প্রতিবন্ধীরা কিন্তু পড়ার সুযোগ পাই না। মেধা থাকলেও আমাদেরকে নেই না, বলে যে তোমরা এখানে অ্যালাউ না, তোমাদের সেই পরিবেশ নেই। অনেক সমস্যা আমাদের ফেস করতে হয়। স্পোর্টসে আমি নিজে একজন দাবাড়ু, আমি দাবা খেলি। চট্টগ্রাম থেকে আমাদের 3 জন দৃষ্টি প্রতিবন্ধী আইএম আছে, ইন্টারন্যাশনাল মাস্টার আছে, কিন্তু আমাদের খেলাধুলা এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কেন? আমার কাছে কোনো দাবা নেই। আমি বিভিন্ন জায়গায় বলেছি, আমার কাছে কোনো দাবা কোর্ট আসেনি এ পর্যন্ত, আমি তাই খেলাধুলা করতে পারি না। ইভেন আমাদের দেখুন ব্লাইন্ড ক্রিকেট আছে, সেই ব্লাইন্ড ক্রিকেটও এখন মুক্ত হচ্ছে শুধু অর্থায়নের জন্য এবং আমাদের অ্যাক্সেসরিজের জন্য। আপনার অবগতির জন্য ম্যাম বলছি, আপনারা তো এই সমস্ত বিষয় জানেন, তারপরে প্যারা অলিম্পিকে কিন্তু বাংলাদেশ অনেক ভালো করছে, কিন্তু বাংলাদেশে সে প্যারা অলিম্পিক ভালো করলেও বাংলাদেশের সেই আমরা যে মিডিয়া কাভারেজ পাওয়া দরকার, সেই মিডিয়া কাভারেজ পাচ্ছি না। যেমন একজন ধরেন যার 2টি হাত নাই, সে তো স্পিনটা ভালো করতে পারে, হাই জাম্পে ভালো করতে পারে, কিন্তু ওই যে জিনিসগুলো যে ক্লাসিফাই এবং এগিয়ে নিয়ে আসা, সেই জিনিসটা নাই। আমি আইটি নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আমার যে সমস্যাগুলো হয়েছে, যদি আমি অ্যাক্সেসরিজগুলো পেতাম, যেমন আমি যদি ল্যাপটপ পেতাম, আমি যদি ট্যাব পেতাম, আমি ওভারকাম করতে পারতাম, যেটা আমি কখনো পাইনি। প্রতিবন্ধীদের জন্য আমি মনে করি প্রথম আমাদের দরকার আইটি সেক্টরকে আরো ডেভেলপ করা। যেমন এখন প্রোগ্রামিং, ব্লকচেইন, তারপর কি যে বলে এই ফ্রিল্যান্সিং, বিভিন্ন কাজ করা যায়, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ডোমেইন ডেভেলপমেন্ট, এই জায়গাগুলোতে আমরা কাজ করতে পারি, প্রতিবন্ধীরা কাজ করতে পারি, কিন্তু আমরা কেন করতে পারছি না? দেখেন ভারত এবং মালয়েশিয়াতে প্রতিবন্ধীদের জন্য, আমি কালকেই দেখেছি ইন্টারনেটে সার্চ দিয়ে, ভারত এবং মালয়েশিয়াতে প্রতিবন্ধীদের জন্য আলাদা স্কিম আছে এই আইটি ডেভেলপমেন্টের জন্য, কিন্তু আমাদের দেশে আইটি ডেভেলপমেন্টের জন্য কোনো স্কিম নেই। ভারতে এবার দেখলাম যে 4,500 কোটি টাকা তারা শুধু এই আইটি ডেভেলপমেন্টের জন্য বরাদ্দ দিয়েছে, যেটা আমাদের দেশে আমাদের প্রতিবন্ধীদের জন্য দেওয়া হয় না। ইভেন
আমি পাকিস্তানের অনেক বন্ধু, দৃষ্টি প্রতিবন্ধী বন্ধুদের সাথে আমরা বিভিন্ন নেটওয়ার্কে যুক্ত আছি, যারা নিজেরা ঘরে বসে ডোমেইন বানায়। কিন্তু আমি কিভাবে বানাবো, কারণ আমার কাছে যে ন্যূনতম যে সাপোর্ট দরকার সেই ন্যূনতম সাপোর্ট নেই। তারপর আমরা চেষ্টা করছি আমাদের মতো করে কিছু করার জন্য। আগে বিসিসি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কিছু প্রশিক্ষণ দিত প্রতিবন্ধীদেরকে, তারা এটিও দেওয়া বন্ধ করে। তো আমরা প্রতিবন্ধীরা পিছিয়ে আছি। বাংলাদেশে 6,50,000 ফ্রিল্যান্সার, অ্যাক্টিভ ফ্রিল্যান্সার আছে, যারা প্রতি মাসে $3 মিলিয়ন করে রেমিটেন্স বাংলাদেশের জন্য নিয়ে আসছে। যদি প্রতিবন্ধীদেরকে যদি আইটিতে যদি দক্ষ করে গড়ে তোলা হয়, আমি বিশ্বাস করি যে আমরা ফ্রিল্যান্সিংয়ে আমরা অত্যন্ত ভালো করতে পারবো এবং আমরাও দেশের বুঝানা হয়ে দেশের সম্পত্তিতে পরিণত হব। আমরা যদি সাপোর্ট পাই, একজন এরিক ওইহেনমিয়ার হতে পারি, যিনি দৃষ্টি প্রতিবন্ধী হয়েও হিমালয় জয় করেছিলেন। আমরা টমাস আলভা এডিসন হতে পারি, আমরা আলবার্ট আইনস্টাইন হতে পারি, আমরা স্টিফেন হকিংস হতে পারি, অথবা আমরা হালের জেফ বেজোস হতে পারি, আমরা বিল গেটস হতে পারি, আমরা মার্ক জাকারবার্গ হতে পারি। কিন্তু দরকার আমাদের সাপোর্ট, দরকার আমাদের সহায়তা, আর আপনাদের একটু মমত্ববোধ। যদি আমরা তা পাই, তাহলে আপনাকে কথা দিতে পারি আগামীর বাংলাদেশ প্রতিবন্ধীরা করবে। আমি সর্বশেষ বলতে চাই, দান দক্ষিণার দিন শেষ, প্রতিবন্ধীরাই করবে আগামীর বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। ইনোভেশনসের ব্যাপারে জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ অকিমুল ইসলাম রিফাত। আমি ইন্টার ফার্স্ট ইয়ার সায়েন্স স্টুডেন্ট, চৌগাছা সরকারি কলেজ। আমরা ডিসেবল পার্সন অল প্রতিবন্ধী, যে বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপট আর বিশ্বকাপ প্রেক্ষাপট অল সম্পূর্ণ, অর্থাৎ একটি মুদ্রার এপি টপিটের কাছাকাছিও না। আমাকে দেখুন, আমার 7 বছর বয়স থেকে শুরু, আর 17 বছর, এই 10 বছরের আমার প্রায় 1,500-এর বেশি ইনভেনশন রয়েছে। আমার এই 1,500 ইনভেনশনের ভিতরে আপনি যদি 500 ইনভেনশন যদি প্রয়োগ করেন, তো আমার বাংলাদেশ, আপনার বাংলাদেশ ইকোনমিক, আপনার অর্থনীতি, আপনার যে কোনো সেক্টর, অল বাংলাদেশকে বদলে দিতে পারে। অল বাংলাদেশ বিশ্বের 1 নম্বরে পৌঁছাতে পারে। অত প্রয়োজন নাই। অল বাংলাদেশের একটা বিশ্বের ভিতরে একটা মজ্জের ভিড় একটা আলোড়ন সৃষ্টি করবে। আমার একটা A2i স্মার্ট কার নামক একটা চলমান উদ্ভাবনী কার রয়েছে, যেটা আমাদের নিউরন ব্রেনের সাহায্যে কন্ট্রোল করবে। প্রত্যেকটা প্রতিবন্ধী শিশু সেটা চালাতে পারবে, প্রত্যেকটা পার্সন। শুধুমাত্র প্রতিবন্ধী রাখতে না, আপনিও চালাতে পারবেন, আমিও চালাতে পারবো। আমাদের মূলত এখন প্রত্যেকটা সেক্টর, আমাদের তো বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর তো রয়েছে, হ্যাঁ রয়েছে, অনেক ঢিলাঢুলা কোনো রকমে চলতেছে। তবে প্রত্যেকটা সেক্টরে যদি আমাদেরকে গ্রহণ করা হয়, আমাদেরকে যদি স্টাবলিশ করা হয়, আমি যদি এখন ধরে নিই আমাদের দেশে 15 কোটি জনগণ, তার ভিতরে মাত্র যদি 2 কোটি ডিসেবল পার্সন শিশু হয়, বাচ্চা হয়, মানুষ হয়, তাহলে 15 কোটির কাছে 2 কোটি কোনো কিছুই না। প্রত্যেকটা সেক্টরে যদি আমাদেরকে অন্তত 50টা করে ডিসেবল পার্সনদেরকে সুযোগ দেওয়া হয়, তো মানে প্রয়োজনের তুলনায় ডাবল হয়ে যাবে। আমাদের কিসের জন্য আলাদা করতে হবে? আমাদের কিসের জন্য আলাদা বিদ্যালয় করতে হবে? আমাদের কিসের জন্য আলাদা চাকরি দিতে হবে? আমাদেরকে যোগ্যতা নাই। স্টিফেন হকিংসের কি যোগ্যতা ছিল না বিজ্ঞানী হওয়া? হ্যাঁ, ওনার যোগ্যতা ছিল না, উনি যোগ্যতা করে নিয়েছে, উনি চেষ্টা করেছে, উনি কঠোরতা অবলম্বন করেছে। দেখতেও করতে হবে, তবে ওনাকে পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছিল। আমাদেরকে পরিবেশ তৈরি করে একটু হেল্প করতে হবে। জাস্ট আমার যে ক্ষমতায়ন রয়েছে, আমাদের বন্ধুদের যে ক্ষমতায়ন রয়েছে, আমরা যদি 90% ভিতরে যদি
মাত্র 10% সুযোগ পাই, অল বিশ্ব বদলে দেওয়ার ক্ষমতা রাখি। আমরা এক একটা সেক্টরের দায়িত্ব নিতে পারি। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা তো বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করতেছি। কেউ চট্টগ্রামের অল প্রতিবন্ধী ডিসেবল পার্সনের প্রতিনিধিত্ব করতেছে। আমি প্রতিনিধিত্ব করতেছি আমার অঞ্চলের ডিসেবল পার্সনদের। আমি প্রতিনিধিত্ব করতেছি বিভিন্ন বিজ্ঞান কুইজ, অলিম্পিয়াড, এমনকি এ বড় বড় মেগা প্রজেক্টেরও। আমাদের যত ক্ষমতা আছে, ক্ষমতার প্রয়োগে দিকও আছে, শুধু দরকার মানবিক চেতনা এবং সেই দৃষ্টি প্রয়াস। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাকে এখানে এত বড় মঞ্চে কথা বলার সুযোগ দেওয়া এবং আমাদের নিয়ে ভাবনা চিন্তা, আমাদের নিয়ে কিছু করার অঙ্গীকারবদ্ধ, এটাকে আমি আমার বাংলাদেশ, আমি সকলের প্রতি কৃতজ্ঞ এবং আমাদের বিএনপির পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আল্লাহ হাফেজ। যে আপনি খুব গুরুত্বপূর্ণ জিনিস বলেছেন যে মানে কর্মসংস্থান, শিক্ষাতে যদি আরও সুযোগ সুবিধা দেওয়া হয়, একটু সাহায্য যদি দেওয়া হয়, তাহলে আপনারা নিজেরাই অনেক কিছু করে দেখাতে পারবেন দেশের জন্য, নিজেদের জন্য। তো ওই দিক থেকে টেকনোলজির ব্যাপারেও তো আপনারা বলেছেন, কোন ভাবে টেকনোলজি সাহায্য করতে পারে আপনাদেরকে, কোন দিক থেকে আপনারা হয়তো বা নিজের কর্মসংস্থান আর টেকনোলজি ব্যবহার করতে পারেন, কেউ যদি কিছু ভাবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম সর্দার, আমি খুলনা থেকে আগত। ম্যাম, আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে সত্য করেছেন এবং আজকে আপনি যে আমাদের নিয়ে বসে আমাদের নতুন বাংলাদেশ পরিবর্তনের জন্য এত কিছু চিন্তা ভাবনা বা একটা প্ল্যানিং নিতেছেন, এতে আমরা অনেক গর্বিত। সত্যি কথা, আমাদের টোটাল প্রতিবন্ধী ব্যক্তিরা তো আসলে ম্যাডাম আমাদের যে প্রশিক্ষণগুলো বা প্রশিক্ষণ ব্যবস্থা, এগুলা এখনো তেমনভাবে ডেভেলপমেন্ট হয় নাই বললে চলে। আমাদের একটা ভাইয়া বললো যে আমাদের যে সর্বজনীন প্রবেশগম্যতা, আমরা যেখান থেকে প্রশিক্ষণ বা এখান থেকে শিক্ষা নেব, সেখানে আমাদের সর্বজনীন প্রবেশগম্যতা নেই বিধে আমরা সেই প্রশিক্ষণগুলো ভালোভাবে নিতে পারছি না। আমাদের প্রশিক্ষণের অভাবে আমরা আমাদের নিজেদেরকে গড়ে তুলতে পারতেছি না। এই যে আমাদের বিজ্ঞানী ভাই, উনি কিন্তু কোনো প্রশিক্ষণ নিনি। উনি যদি ওনার এই পর্যায়ে যদি উনি প্রশিক্ষণ নিতে আসতো, তাহলে হয়তো বা উনি যদি কত সাইডে বাধা বেগ পেত তা অগণিত। আমাদের যে প্রশিক্ষণ নিতে যে আমরা যে বাধার মুখ হয় প্রবেশগম্যতা, তারপর আমরা যারা অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিরা আছে, যেমন আমাদের যারা প্রশিক্ষক, তারা কিন্তু সেরা ভাষা বোঝে না বা আমাদের দেশের প্রশিক্ষণার্থী দৃষ্টি প্রতিবন্ধী, তাদের জন্য ব্রেল পাঠ্য বইয়ের সংকীর্ণতা। এই কারণে কিন্তু আমরা ভালোভাবে প্রশিক্ষণ নিতে পারতেছি না। আমরা আমাদের মতো করে যেটুকু শিখতেছি ঠিক সেইটুকু আমরা এগোতে, আমাদের এই এগুনের প্রেক্ষিতে আমরা তবু কর্মসংস্থানের বাজারে যদি আমরা কোনো চাকরির মতো লড়াই যায়, তবু আমরা সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তেছি আমাদের রিজিকের জন্য, আমাদের কর্মসংস্থানের জন্য। এবং আমরা আমাদের পরিপূর্ণ কর্মসংস্থান পেলে আমরাও একজন সাধারণ নাগরিকের মতো বাংলাদেশ গভর্নমেন্টকে আমরা ট্যাক্স দিতেছি এবং আমরা সেখানে ট্যাক্স দিতেছি এবং আমরা আমাদের দায়িত্ব পালন করতেছি। কিন্তু এর প্রেক্ষিতে
আমি আরেকটু দুঃখের সাথে এইটা জানাচ্ছি যে বাংলাদেশের অনেক অনেক কোম্পানি আছে যারা প্রতিবন্ধী ব্যক্তিদের দেখিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে বেশি সময় কাজ করিয়ে নিচ্ছে। অপরদিকে বাংলাদেশ গভর্নমেন্টকে আমাদেরকে দেখিয়ে তাদের যে ট্যাক্স তাদের ট্যাক্সও মাফ করে নিতেছে, যা আমাদের দৃষ্টিভঙ্গিতে খুবই জঘন্য। ধন্যবাদ আমাদের সকলকে আমাকে এই সুযোগটুকু করে দেওয়ার জন্য। ধন্যবাদ আজকের এই সুন্দর একটি পরিবেশ করে দেওয়ার জন্য। আসলে প্রতিবন্ধী জনগোষ্ঠীরা এভাবে পরিবেশ পায় না তাদের ভয়েসগুলো রেজ করার জন্য। ম্যাম, আপনি হয়তোবা শুনেছিলেন যে আজকে আমাদের মাঝে যারা উপস্থিত আছে একজন আমরা এখানে বাংলাদেশের এক জেলাতে আমরা নেতৃত্ব দিচ্ছি, এক জেলা থেকে আমরা উঠে এসেছি। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে আমার ছোট্ট রাফি, আমি তাকে ছোট বলবো না, সরি ভাইয়া, কারণ সে যদি 1500 যদি উদ্ভাবনী হতে পারে, সে একটা দেশের সম্পদ। কিন্তু এই সম্পদ আমরা তাকে সম্পদে পরিণত করতে পারতেছি না। এর মূল কারণ হলো আমাদের পলিসিতে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নেই। আজকে যদি আমরা আপনার দেয়া এই সাইনবোর্ডকে লক্ষ্য করি, আসলে কি এর ভিতরে কি আমরা আছি? এই ইনক্লুশনের জায়গায় কিন্তু আমরা নেই। আজকে যদি আমরা লক্ষ্য করি, বাংলাদেশের ইউনিয়ন পরিষদে একজন প্রতিবন্ধী ব্যক্তির কোনো প্রতিনিধিত্ব নেই। এমনকি একজন উপজেলা পরিষদেও প্রতিবন্ধী ব্যক্তির একজন প্রতিনিধিত্ব নাই। আপনি যদি লক্ষ্য করেন উপজেলা, জেলা, কোথাও আমাদের প্রতিনিধিত্ব করার একজন ব্যক্তি নেই। কিন্তু আমাদের ছাড়া যাহাই কিছু আপনারা পলিসি তৈরি করেন না কেন, কিন্তু সেই পলিসি কার্যকর হবে না। কারণ ব্যথাটা তো আমি বুঝি, আমার মতো আরেকজন হুইল চেয়ার সেই বুঝবে যে সে হুইল চেয়ার ইউজারের কতটুকু কষ্ট। তাই আমরা আশা করি আগামী দিন সরকার ক্ষমতায় আসে, প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য আমরা চাই প্রতিটি সেক্টরে আমাদের যেন প্রতিনিধিত্ব থাকে। আমরা চাই আগামী দিন সরকার গঠন হলে আপনার ক্যাবিনেট ডিভিশনে অন্তত আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পলিসি গঠন করার জন্য একজন প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব চাই। তা না হলে এই দেশের 2 কোটি প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান আসলে উন্নয়ন হবে না। আমরা যদি এসডিজি কে বাস্তবায়ন করতে যাই কোনো ব্যক্তিকে পিছিয়ে ফেলে নয়, তাহলে আমরা প্রতিবন্ধী ব্যক্তিরা কেন পিছিয়ে থাকবো? আমাদের মূলত দেশের অবকাঠামো আজকে দেখেন, এই যে সংস্করণের নামে কত ধরনের পায়তারা চলছে। এই সংস্করণে আমার একজন প্রতিবন্ধী ব্যক্তি প্রতিনিধিত্ব সেখানে, তাহলে এই দেশে কি সংস্করণ হচ্ছে আমাদের বুঝতে বড়ই কষ্ট হচ্ছে যে আগামী দিন তাহলে এই 2 কোটি প্রতিবন্ধী জনগোষ্ঠীর পরিবার, আমাদেরও ভোটের যে মূল্য, আপনার ভোটেরও সেই মূল্য আছে, কিন্তু আমার ভোটের যদি সেই মূল্যায়ন করা না হয়, তাহলে এই প্রতিবন্ধী ব্যক্তিদের ছাড়া এই দেশের সার্বিক উন্নয়ন করা কখনো সম্ভব না। তাই আশা করি আগামী দিন প্রতিটি সেক্টরে যেন আমাদের প্রতিবন্ধী ব্যক্তিরা একজন প্রতিনিধিত্ব থাকে। আজকে আপনাদেরকে আমরা তাকিয়ে দিতে চাচ্ছি একজন রাফি তার জীবন যুদ্ধে কতটুকু এগিয়ে আসছে। আমরা আজকে তাকিয়ে দিতে যাই একজন আব্দুল সত্তার দুলাল, তিনি ডিপিআই এর প্রেসিডেন্ট, 182টি দেশের প্রতিনিধিত্ব করতেছেন, অথচ তার মূল্যায়ন আমরা এই দেশে দেখতে পাচ্ছি না। তার মূল্যায়ন আমরা আমাদের সংস্করণের জায়গায় দেখতে পাচ্ছি না। এমনকি আমাদের কোনো প্রতিবন্ধী ব্যক্তিও নেই। আপনি চিন্তা করেন, তাহলে এই জনগোষ্ঠীদেরকে বাদ দিয়ে কি দেশের সার্বিক উন্নয়ন করা কখনো সম্ভব? আমরা প্লিজ, আপনার সরকার যদি ক্ষমতায় আসে, আমরা চাই ন্যূনতম হলো আমাদের সংরক্ষিত আসন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য থাকা উচিত। কারণ আজ থেকে যদি 20 বছর আগের কথা যদি আমরা লক্ষ্য করি, নারীরা কোথায় অবস্থান করত? যখন নারীদের কোনো অধিদপ্তর ছিল না, নারীদের সংরক্ষিত আসন ছিল না, কিন্তু নারীরা কতটা অবহেলিত হচ্ছে। আজ নারীরা বাংলাদেশের শ্রেষ্ঠ চ্যাম্পিয়ন হিসেবে আমরা ধরি, কারণ নারী প্রধানমন্ত্রী ছিলেন, নারী বিরোধী দলের নেত্রী ছিলেন, নারী স্পিকার ছিলেন। তারা আজ নারীরা যেভাবে এগিয়ে আসছে, ঠিক এমনই ভাবে যদি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যদি সংরক্ষিত আসন থাকে, তাদের কথা বলার লোক থাকে, তাদের যদি পলিসি মেকারের জায়গায় যদি প্রতিবন্ধী ব্যক্তিরা থাকে, তাহলে আমাদের দেশের প্রতিবন্ধীরা এই দেশের মানব সম্পদে পরিণত হতে পারবে। আমরা আশা করি
এই পলিসি আপনার সরকার গঠন হলে আমাদের কমপক্ষে ক্যাবিনেট ডিভিশনে আমার একজন প্রতিনিধিত্ব করার মতন আমাদের জন্য লোক থাকে। ধন্যবাদ সকলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বক্তব্যের শুরুতে স্মরণ করছি বাংলাদেশের রাখাল রাজা, স্বাধীনতার স্থপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। স্মরণ করছি বাংলাদেশ সাবেক 3 বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। আমি আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবের মেয়ে আমাদের মামনিকে বলতে চাই, আমরা প্রতিবন্ধী, আজ দেখা যায় আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা বৈষম্যর শিকার হচ্ছি। আমরা যেন বৈষম্যর শিকার না হই সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন। এবং আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়েও আমি বিগত দিনে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সংগ্রামে আমি ছিলাম এবং এই ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পুলিশের টর্চারিং অনেক আমি সহ্য করেছি, তবুও আমি রাজপথে ছিলাম। তাই আমি বলতে চাই, আগামীতে যদি আমাদের একজন প্রতিবন্ধী ব্যক্তিকে যদি আমরা যদি সংসদে আপনারা যদি জায়গা দেন, তাহলে আমাদের কথাগুলো তুলে ধরবে। অনেকে আমাদেরকে মজার ছলনা করে বলে এই কানা এদিকে আয়, তখন আমাদের মনের ভিতরে কিন্তু অনেক দুঃখ লাগে। কিন্তু কারণ আমরা তো ইচ্ছা করে অন্ধ হই নাই, আমরা তো ইচ্ছা করে প্রতিবন্ধী হই না, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছে। তাই আগামীতে আমি আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যেন আমাদেরকে যেন গুরুত্বপূর্ণ স্থানে, আমরা তো মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদেরকে আপনারা সর্বোচ্চ মর্যাদা দেবেন এটি আমি আশা করছি। আর বিগত দিনে 2002 সালে আমাদের প্রতিবন্ধী ভাতা চালু করেছিলেন আমাদের গণতন্ত্রের মা আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই জন্য আমি আমার প্রতিবন্ধীদের তরফ থেকে আমি আপনাদের জিয়া পরিবারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমি ময়মনসিংহ থেকে এসেছি। আমি স্বাস্থ্যই সকল সুখের মূল। যেমন স্বাস্থ্য মানুষের মনও ভালো রাখে এবং দেহকেও ভালো রাখে। সংস্কৃতি এবং খেলাধুলা মানে আমার দেহকে যেমন সুস্থ রাখে, মনকেও সুস্থ রাখে। যেমন আমরা প্রতিবন্ধীরা বিভিন্ন জায়গায় কিন্তু মানে খেলাধুলা আমরা অনেক পারদর্শী, কিন্তু আমরা সেই জায়গাটায় পৌঁছাতে পারতেছি না। মানে যেমন আমাদের হুইল চেয়ার পার্সনরা হ্যান্ডবল খেলতে পারছে, মানে দৃষ্টি প্রতিবন্ধীরা বিভিন্ন ব্যালব্যাটের মাধ্যমে দাবা খেলতে পারছে, আবার যারা আংশিক প্রতিবন্ধী তারাও ফুটবল যেমন ক্রিকেট বিভিন্ন খেলায় কিন্তু তারা অংশগ্রহণ করতে পারছে। কিন্তু তারপর আমরা মানে অনেক দিক দিয়ে পিছিয়ে আছি। কারণ হলো যে আমরা যেই সিঁড়ি দিয়ে উঠি সেই সিঁড়ি আমাদের ভেঙে নিচের দিকে পড়ে আসছে, কিন্তু আমরা কোথাও মূল্য পাচ্ছি না। মানে আমাদের ব্যথাটা কেউ বুঝে না। আমরা তো মানে জন্মগতভাবে প্রতিবন্ধী, মানে মানুষে বলে যে কানা লেলা কুলা মানে যা ইচ্ছা তাই বলে। মানে আমরা তো আর ওই রকমভাবে নিজেই হয়ে আসি নাই, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম বানায় দিচ্ছে, তাই আমরা এরকম হয়েছি। কিন্তু আমি বলবো যে আমাদের সবগুলা খেলাধুলা যেমন সাংস্কৃতিক বিষয়গুলা যদি আমাদেরকে ওইভাবে প্রশিক্ষণের মাধ্যমে বা বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমাদেরকে একটু বাস্তবায়ন করা যায়, তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। যেমন সাকিবুল হাসান যদি বাংলাদেশে এত কিছু করতে পারে, তা আমাদের প্রতিবন্ধী ভাই বোনেরও এরকম পারদর্শী আছে, তাদের মাঝে অনেকেই, তারাও এরকম অনেক দূর এগিয়ে যেতে পারবে বাংলাদেশে। তাহলে ওইরকম একজন ঘরে ঘরে খেলোয়াড় থাকবে প্রতিবন্ধীরা, তারা কোনো দান দক্ষিণার অবহেলিত হবে না, এটা আমি আশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ কাউসার আলী, নওগাঁ জেলার ডিপুটি পরিচালক প্রথমতলা। ম্যাডাম, আমরা নওগাঁ জেলাতে হাজার হাজার প্রতিবন্ধী নিয়ে কাজ করি, কিন্তু দুঃখের বিষয় আমরা অনেক কিছুতে বঞ্চিত হয়ে আছি। যেমন আমরা প্রতিবন্ধী ব্যক্তি যারা আছে সারা বাংলাদেশে ধরা যায়, যেমন কৃষিকার্ড আছে, কৃষিকার্ড থেকে আমরা প্রতিবন্ধী ব্যক্তিরা বঞ্চিত আছি।
আবার আমরা কৃষি ব্যাংক থেকে যেটা লোন দেওয়া হয় ওটার থেকেও আমরা বঞ্চিত আছি। আমরা যখন ওখানে যাই তখন ম্যানেজার সাহেব বলে যে না এটা তো চালু আছে, ঠিক আছে আপনারা আসছেন আমরা দেখি ব্যবস্থা করবো ওনে, কিন্তু ওনারা বলে যে এটা অপশান আর নেই, কিন্তু আমরা দেখতেছি ওটার অপশান আছে কিন্তু আমরা পাচ্তেছি না। আমাদের তো সেই রকম আমরা কথা বলতে পারতেছি না, বেশি কথা বললে তো আমাদেরকে আবার ওনারা অন্য চোখে তাকায়, সেজন্য আমরা এটা একবারে অত্যন্ত ওদের কাছে আমরা খুবই ছোটো হয়ে আমরা ফিরে চলে আসি। আপনি দয়া করে এটা কোনো যদি ক্ষমতায় আসার পরে দল ক্ষমতা আসার পরে কোনো ইয়ে থাকে তাহলে আপনি একটু অবশ্যই এটা চোখে একটু তাকাবেন, ব্যবস্থা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে কথা বলতে দেওয়ার জন্য। আমি আসলে কি বলবো, আমি নিজে ভাষা খুঁজে পাচ্ছি না যে এত বড় একটা অনুষ্ঠানে আমাদের মতো প্রতিবন্ধী ব্যক্তিদের নিমন্ত্রণ করছেন। আমি বলতে পারতেছি না যে আমার এতটা খুশি লাগতেছে যে আমি ভাষা হারাই ফেলতেছি কথা বলার জন্য। যাই হোক, আমি একজন শারীরিক প্রতিবন্ধী। তো আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের যে বিষয়টা, যে আমাদের চাহিদা সম্পূর্ণ বিষয় যেগুলো আছে আমাদের কিন্তু আমরা পূরণ করতে পারি না। যেমন আমরা যেহেতু যদি পেশাজীবীদের কথা বলি, সেক্ষেত্রে বলতে গেলে আমাদের প্রতিবন্ধী বিষয়ে পেশাজীবীদের কিন্তু নলেজ থাকা দরকার, কিন্তু সেই নলেজটা তাদের ভিতর নেই। পেশাজীবীদের যে আমাদের প্রতিবন্ধী বিষয়ক পেশাজীবীদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকা দরকার যে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করবে, সেটাও তাদের ভিতর নেই। তা আমি বলতে চাচ্ছি সেইখান থেকে যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী বিষয়ক একটা সাবজেক্ট যুক্ত করতে, যেখানে প্রতিবন্ধীদের নিয়েই কথা বলা যায় এবং আমরা প্রতিবন্ধী ব্যক্তিরা সেখানে সাফল্য অর্জন করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম সামাদ ইসমতরা খাতুন, আমি রংপুর থেকে এসেছি। ধন্যবাদ আপনাদেরকে আমাকে এত সুন্দর জায়গায় কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি শারীরিক প্রতিবন্ধী। আমাদের প্রায় ক্ষেত্রে যানবাহনের চলাচল অসুবিধা হয়। যেমন ট্রেনে বলা আছে যে হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিরা হাফ টিকিটে যাবে, আবার বাসে বলা আছে হাফ টিকিটে যাবে, কিন্তু আমরা সেটা সুযোগ সুবিধা পাই না। সামনে যদি আপনারা বিএনপিতে আসেন তাহলে আমরা যেন সুযোগ সুবিধা প্রতিবন্ধী ব্যক্তিরা পাই। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি রেখা খাতুন, খুলনা থেকে আগত। আমি মালদা মিনাকে পড়েছি এমএ খুলনা বিএল কলেজ থেকে। আমি একজন প্রতিবন্ধী নারী, তারপর আমি একজন নারী, তারপর প্রতিবন্ধী নারী। আমাদের বাংলাদেশে নারীদের দেখা যাচ্ছে যে বিগত দিনের উপর দেখা যাচ্ছে যে নারীদের উপর কোনো নিরাপত্তা নেই। নারীরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার। তারা সমাজে, পরিবারে, এমনকি রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে, শিক্ষাক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় তারা অবহেলিত, তাদেরকে পিছিয়ে রাখা হচ্ছে। তাদেরকে এ কারণে পিছিয়ে রাখা হচ্ছে তারা প্রতিবন্ধী। বাংলায় একটা কথা প্রচলিত আছে যে আগে দর্শন ধরে তারপর গুণ বিচারে। আমরা যখন কোনো চাকরির ক্ষেত্রে নিয়োগে যাচ্ছি তখন কিন্তু আমাদেরকে সেভাবে মূল্যায়ন করা হয় না। আমাদেরকে দেখেই বলে ও তো পারবেই না, ওখানে হবেই না, কিন্তু আমাদেরকে সেই সুযোগটা দেওয়া হচ্ছে না। কেন? আমরা যদি সুযোগটা পাইতাম তাহলে তো আমাদের প্রতিভাটা দেখাইতে পারতাম, কিন্তু সেই পরিবেশটা আমাদেরকে নিয়ে যাচ্ছে না। কেন আমাদেরকে নিচ্ছে না? কারণ এই পরিবেশটা আমরা পাচ্ছি না। আমাদের বিভিন্ন সময় নারীদের যেহেতু আমরা প্রতিবন্ধী, বিশেষ করে বুদ্ধি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, এরা বেশিরভাগ হ্যারাসমেন্ট হচ্ছে, বিভিন্নভাবে হ্যারাসমেন্ট হচ্ছে অদৃশ্যভাবে, যেটা কাউকে বলাও যায় না, আবার সওয়াও যায় না।
যে কারণে আমরা অনেক সময় চাপের মুখে হুমকির মুখে পড়তে হচ্ছে, যেগুলো আমরা প্রকাশ করতে পারছি না। তো আমাদের যে এভাবে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা প্রতিবন্ধী ব্যক্তি বিভিন্ন উঠান বৈঠকে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা কিন্তু যুক্ত হচ্ছি, এরকম আলোচনা সবাইও থাকছে, কিন্তু আমাদের এই আলোচনাটাকে গ্রহণ করা হচ্ছে, কিন্তু তার বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না। বিশেষ করে আমরা প্রতিবন্ধী ব্যক্তি যারা আমাদেরকে মানে বৈঠকে নেওয়ার পর যখন আমরা আলোচনায় এগুলো গ্রহণ করছি, এরপর যারা অপ্রতিবন্ধী ব্যক্তি তারা কিন্তু মানে আমাদের দুঃখটা বোঝে না, আমাদেরকে আরো অবহেলা করে। আমাদের থেকে তাদেরকে আরো বেশি সচেতন করা দরকার, কারণ আমরা যে প্রতিবন্ধী নারী, আমি এই যে MA পাস করছি, আমার পেছনে এই MA পাস করাটা অত সহজলভ্য ছিল না, আমাকে অনেক কষ্ট করে এই পর্যায়ে আসতে হয়েছে। আমাকে শিক্ষা প্রতিষ্ঠানে কখনো কথা বলার সুযোগ নেওয়া হয়নি, কারণ ওর তো কথা বলার সমস্যা, ও কী বলবে, ওর কথা বলার সুস্পষ্ট নয়। কিন্তু এখানে দেখে আমাকে নিমন্ত্রণ করা হয়েছে আপনাদের সামনে কিছু বলার জন্য, যা আমাকে খুবই অনুপ্রাণিত করছে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা শান্তি পরিবেশে আমাকে কিছু বলার জন্য, এবং এই যে নারীদের নির্যাতন সম্পর্কে আমি যে আপনার সামনে তুলে ধরতে পারছি, মানে আশায় থাকবো আপনারা এর কিছু একটা করবেন। ধন্যবাদ ম্যাম। আসসালামু আলাইকুম, আমি খাদিজা আক্তার ময়মনসিংহ থেকে এসেছি। আমি আপু একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, যেমন পরিভাষা। আমরা একজন দৃষ্টি প্রতিবন্ধী, একজন শারীরিক প্রতিবন্ধী, যে কোনো ক্ষেত্রেই যাই, যে কোনো অফিস আদালতে যাই, তখন বলে কি যে তো কানা, ন্যাংরা, খুঁড়া এইসব ভাষা। তে আপু যে বলতেছি এই বিষয়গুলো, যে কোনো একটা পরিভাষা তো আমাদের আছে, যে প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী বা বুদ্ধি প্রতিবন্ধী, ভাগ প্রতিবন্ধী, এইসব ভাষা তো বলতে পারে। তাহলে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রাথমিক বিদ্যালয় আছে, সেকেন্ডারি স্কুল আছে, এগুলোতে যদি প্রতিবন্ধী ভাষা বিষয়ে একটি সাবজেক্ট যুক্ত করা হয়, তাহলে মনে হয় ভবিষ্যতে ভালো হবে, যে পরিভাষাটা মানে পরিবেশটা পরিবর্তন করা যাবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সকল প্রতিবন্ধী ভাই ও বোনদের পক্ষ থেকে, যে আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, বিএনপি পরিবারের পক্ষ থেকে জনাব ব্যারিস্টার জাইমার রহমান আমাদের মাঝে এসেছেন এবং আমাদের গুরুত্বপূর্ণ কথাগুলো শুনছেন, সেই জন্য আমি আবারও কৃতজ্ঞতা জানাই। প্রতিবন্ধী মেয়ে মানেই হচ্ছে অবহেলিত, নির্যাতিত। তারপরে যদি সেটা হয় প্রতিবন্ধী মেয়ে, তবে নির্যাতনের মাত্রাটা হয়ে যায় আরও দ্বিগুণ। আমি মমতা, আমার মাস্টার্স পাস করেছি আমি নওগাঁ সরকারি কলেজ থেকে। আমার জন্য ততটা সহজ ছিল না আজকে আমি যত সহজে আপনার কাছে পৌঁছাতে পেরেছি, সেজন্য আমাকে অনেক চ্যালেঞ্জ পার করতে হয়েছে। এই চ্যালেঞ্জগুলো পার করে আমি শিক্ষিত হওয়ার পরে যখন দেখা যায় যে প্রতিবন্ধী হিসেবে শুধু আমার বিশেষ ক্যাডার হতে পারি না, ডিফেন্সের কোনো ভালো জব করতে পারি না, এরকম আরও অসংখ্য সরকারি অধিদপ্তরে জব আছে যেগুলো প্রতিবন্ধীরা করতে পারে না। তো আমি বলতে চাই যে এগুলো যদি আমাদেরকে যদি সুষ্ঠু এবং আমাদের পরিবেশ অনুযায়ী কর্মক্ষেত্র দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই আমরা হচ্ছে সেই কর্মক্ষেত্রে দক্ষতার সাথে অবদান রাখতে পারবো। তো আমরা যদি আমাদের নিজেদের উন্নয়ন এবং ডেভেলপ করতে পারি, তাহলে অবশ্যই আমরা আমাদের কর্মক্ষেত্রকেও দক্ষতার সাথে উন্নয়ন করতে পারবো। তখন আমরা আমাদের পরিবার, দেশ তথা সমাজের উন্নয়ন অবদান রাখতে পারবো। তো আমরা চাই যে সকল প্রতিবন্ধী ভাই ও বোনেরা শিক্ষিত আছে, আপনার দল যদি ক্ষমতায় যায়, তাহলে আপনি নিশ্চয়ই যারা শিক্ষিত বেকার প্রতিবন্ধী ভাই ও বোনেরা আছে, তাদের জন্য আপনি কর্মসংস্থানের বিষয় একটু মাথায় রাখবেন, যাতে আমরা
তথা আমাদের জীবনমান উন্নয়ন হয়, তথা দেশ, পরিবার এবং সমাজে আমরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারি। ধন্যবাদ আপনাকে আমাদের এখানে আসার জন্য। আসসালামু আলাইকুম। আমি একজন শারীরিক প্রতিবন্ধী, ময়মনসিংহ থেকে এসেছি। তো আমার দুই হাতে কিছু সমস্যা, তো আমি পা দিয়ে লিখে বিয়ে অনার্স কমপ্লিট করছি। তো আমি আবারও ধন্যবাদ জানাই আমাদের জিয়া পরিবারের ম্যামকে, যে আমাদেরকে কিছু সময় দেওয়ার জন্য, আমাদের কাছ থেকে কিছু বলা ও শোনার জন্য। তো আমি আসলে কি বলবো, যেটা না বললেই নয়, তো বললে তো অনেক কিছুই বলা যায়। তো যেমন আমাদের বাংলাদেশ একটি 6 ঋতুর দেশ। তো তার মধ্যে যেমন আছে বন্যা, দুর্যোগ, ঝড়, জলোচ্ছ্বাস, বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে মাঝে মধ্যে মানে আহত হতে হয় আর কি। তখন আমরা কিভাবে কি করব না করব, ওই ক্ষেত্রে আমরা তেমন একটা সুব্যবস্থা পাই না। আমাদেরকে এই বিষয়টি নিয়ে একটু দেখবেন। আরও আমরা একজন সকলেই কিন্তু এখানে আমরা প্রতিবন্ধী, প্রায় বাংলাদেশে প্রায় 2 কোটি প্রতিবন্ধীর মতো আছে। আমরা তো প্রতিবন্ধী একজন নাগরিক আমাদের এই বাংলাদেশের। মানে আমরা তো কেউ আর ঘরে বসে থাকি নাই, সকলেই আমরা কেউ না কেউ কিছু কর্ম নিয়ে থাকি বা কেউ না কিছু কাজ করে থাকি। কেউ তো মনোরঞ্জন, আমরা মানুষের কাছ থেকে হাত বাড়িয়ে তো আমাদের কোনো কিছু করতে হয় না। তা আমরা প্রতিবন্ধীরাও তো, যে আমরা রাষ্ট্রকে কোনো না কোনোভাবে আমরা মানে আমাদের কাছ থেকে সহযোগিতা দেই বা চেষ্টা করি। তো আমাদের বাংলাদেশের যে প্রায় 2 কোটি প্রতিবন্ধীর মতো নাগরিক আছে, আমাদের বাংলাদেশের মধ্যে যে 2 কোটি প্রতিবন্ধী নাগরিকের রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব কর্তব্য, সেটা আমাদের একটু দেখবেন, তুলে ধরে নেবেন। এটাই আমরা সকলেই, সারা বাংলাদেশের সকল প্রতিবন্ধী আপনাদের কাছে অনুরোধ, আমাদের কিছু ক্ষেত্রের বিভিন্ন সময় যে বিভিন্ন ক্ষেত্রের বা আমাদের কর্মের বা আমাদের অধিকারটুকু বাস্তবতা তুলে ধরার জন্য ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কুমিল্লা বলে দিয়েছি, আমি একজন ডিপু সভাপতি। আমি 2004 সালে অ্যাক্সিডেন্টে আমার একটা হাত গেছে, কিন্তু আমি ডিজেবল নিয়ে কাজ করতেছি। ডিজেবল শিশুরা স্কুলে, সরকারি স্কুলে ভর্তি হতে পারে না, তাদেরকে ভর্তি করে না এবং কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় না, তাদেরকে অন্য চোখে দেখে। এবং গ্রামে পর্যায়ে একজন প্রতিবন্ধী ভাতা করতে যাইয়া 10,000 টাকা খরচ হয়। তা ভাতা করতে যাইয়া মেম্বারের টাকা দিতে হয়, জায়গায় জায়গায় টাকা দিতে হয়। একটা প্রতিবন্ধী কার্ড করতে যায় সমাজসেবা অফিসে টাকা দিতে হয়, সরকারি হসপিটালে যাবে একটা সাইনের জন্য প্রতিবন্ধীরা ওইখানে টাকা দিতে হয়, নাহলে তাদের কার্ড করে না। প্রতিবন্ধীরা একটা মামলা করতে যায়, তার মামলাটা দেখে। প্রতিবন্ধী একজন বুদ্ধি প্রতিবন্ধী দর্শন হয়েছে, তা কিন্তু মামলাটা নেয় না। কিন্তু যে দর্শন করছে সে অর্থবিত্ত, কিন্তু এই প্রতিবন্ধীর দিকে একটু ওসি সাহেবের কাছে গেছি, কিন্তু ওসি সাহেব এই মামলা নিতে চায় না। কিন্তু ওর টাকা বেশি, প্রতিবন্ধীর টাকা নাই, এই জন্য প্রতিবন্ধীর টাকা মানে মামলা নেয় না। প্রতিবন্ধীরা কাজে গেলে বাক প্রতিবন্ধী যারা, তারা কিন্তু অনেক কাজ করে, তারা যদি অনেক কাজ করা পায়, আপনার রাজমিস্ত্রি কাজ করে আমাদের বাক প্রতিবন্ধীরা অনেক শ্রম দেয়, কিন্তু তাদেরকে ঠকায়। অন্য লোককে দেয় 500 টাকা, তাদেরকে দেয় 200 টাকা, কাজও করায় বেশি, টাকা দেয় কম। এবং কি অটিজম, বুদ্ধি প্রতিবন্ধী, সেরিব্রাল প্রতিবন্ধী ধরন আছে 12টা। যারা অটিজম, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি, তারা কিন্তু শোয়াক থাকে। তাদের যেমন খাবার দাবার গার্ডিয়ান করতে, মানে একজন প্রতিবন্ধীর সাথে আরেকজন প্রতিবন্ধী হয়ে যায় ঘরে, তারা কিন্তু টিসিবি আছে, কার্ড আছে, অনেক কিছু আছে, সুযোগ সুবিধা, কিন্তু এটার থেকে বঞ্চিত। সে ভাতা পায় আপনার 850 টাকা মাসে। 850 টাকা দিয়ে একজন প্রতিবন্ধী চলে না। এটা যদি 5,000 টাকা করা হয়, তারপর একটু মোটামুটি কি একজন প্রতিবন্ধীর জন্য আরেকজন প্রতিবন্ধী হয়ে যাচ্ছে ঘরের মধ্যে, তাকে খাওয়া দাওয়া সব কিছু করতে হয়। বিষয়গুলো দেওয়া যাইতেছে সরকারি কর্মকর্তার কাছে গেলে, ওরা বলে কি আপনাদের জন্য কি আলাদা আইন আছে নাকি, আলাদা বরাদ্দ দিব নাকি, আপনারা মেম্বারের মাধ্যমে যান। মেম্বারের মাধ্যমে গেলে কয় কি বরাদ্দ কম আসছে, এই আমাদের আত্মীয় স্বজন যা আছে তারা দিয়েছে, কিন্তু প্রতিবন্ধীরা দেয় না। এই জন্য আমরা জায়গায় জায়গায় লাঞ্ছিত। যারা সরকারি চাকরিজীবী আছে
তারা আরও লাঞ্ছিত করে। তারা কাছে গেলে তারা প্রথম আইন দেখায়। আমাদের জাতিসংঘের যে সনদ আছে ওই সনদ অনুযায়ী আমাদের একটা আইনের দরকার। রাষ্ট্র এই আইন মোতাবেক আমরা চলবো, আমরা সুস্থভাবে চলতে চাই, ভালোভাবে চলতে চাই, এই দেশের মধ্যে আমরা একটা অবদান রাখতে চাই। এই বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোকাম্মেল হোসেন। আমি ময়মনসিংহ থেকে এসেছি। আমি ময়মনসিংহে একটা প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন, আমি ওইখানে প্রতিনিধিত্ব করছি। আমাদের এই সংগঠন 2002 সালে বিপিকেএস আমাদের জনাব আব্দুল সত্তার দুলাল সাহেব উনি করে দিয়েছে, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি এইরকম অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে, যার কারণে আজকে প্রতিবন্ধী ব্যক্তিরা অধিকারের জন্য যে কোনো জায়গায় কথা বলতে পারতেছে। আমরা প্রতিবন্ধীদের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি এবং পুনর্বাসন আমরা বিভিন্ন জিনিস নিয়ে কাজ করি, কিন্তু আমরা যখন কাজ করতে যাই আমরা সরকারিভাবে কোনো সহযোগিতা পাই না। সরকার উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরগুলো রয়েছে, যে পরিমাণ অর্থ দেয় উন্নয়ন কাজে, আমাদেরকে যদি ওইখান থেকে 5% টাকাও দেওয়া হতো বাজারে, তাহলে আমরা আরও বেশি কাজ করতে পারতাম। আর সারা দেশে যে ডিপিওগুলো রয়েছে, ডিপিওগুলোকে যদি শক্তিশালীকরণ করা হয়, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনগুলোকে যদি শক্তিশালীকরণ করা হয়, তাহলে আমরা আরও তৃণমূল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আরও অনেক কিছু করতে পারবো এবং আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টিতে আমরা আরও বেশি অবদান রাখতে পারবো। আমরা প্রতিনিয়ত হাজার হাজার প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে ফিজিক্যাল চ্যালেঞ্জের মোকাবেলা হচ্ছি এবং আমরা চেষ্টা করছি বিভিন্ন উপায়ে, বিভিন্ন ধাপে আমরা তাদেরকে উঠে আনার জন্য। তো এইখানে আমি মনে করি রাষ্ট্র অনেক বড় ভূমিকা পালন করতে পারে। যেহেতু আপনারা আগামী সরকারে আসবেন আমাদের বিশ্বাস, আমি চাইবো যে আপনারা আমাদের এই প্রতিবন্ধী ব্যক্তিদের কথা চিন্তা করে আমাদের সংগঠনগুলোকে আরও শক্তিশালী করবেন এবং জাতীয় বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে বরাদ্দ রাখবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিষ্ণু জাইমুর রহমান এবং অন্যান্য অতিথিবৃন্দ যারা আছেন, সাংবাদিকবৃন্দ, প্রত্যেককে আজকের এই অনুষ্ঠানে সুন্দর পরিবেশে নীরবতার সহিত বসে উপভোগ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের এখানে প্রতিবন্ধীদের অধিকার নিয়ে কথা বলা হইতেছে, অর্থাৎ প্রতিবন্ধীরা কিভাবে সমাজ গ্রামগঞ্জ থেকে কিভাবে তারা উঠে এসে সমাজের মধ্যে তারা নেতৃত্ব দেবে। আগামী সময়ে প্রতিবন্ধী ব্যক্তিরা কিভাবে তাদের ন্যায্য অধিকার নিজেরা তাদের যোগ্যতার ভিত্তিতে অর্জন করবে, সেই পরামর্শমূলক আজকের এই সভা। আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আন্তর্জাতিক সনদ, জাতিসংঘ প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে যে আইন করা হয়েছে, সেই আইন প্রতিবন্ধীদের অধিকার নিয়ে কথা বলা হয়েছে। এই আইনের মধ্যে বাংলাদেশও স্বাক্ষর করেছে। পৃথিবীর প্রায় বিশ্বের 170টি দেশ আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেন। ওই সনদের মূল কথাই হচ্ছে প্রতিবন্ধীদের অধিকার, তাদের অধিকার নিয়ে কাজ করা। এর মধ্যে বাংলাদেশও কিন্তু ওই স্বাক্ষর করেছে ওই সনদে। 2013 সালে ব্রিটিশ সরকারের আমলে যদিও সুন্দর ভাষায় কথা বলা হয়েছে যে বাংলাদেশ প্রতিবন্ধী সুরক্ষা আইন 2013 প্রণয়ন করা হয়, কিন্তু ওই আইনটি শুধু প্রণীতই হয়েছে, কিন্তু ওর কোথাও কোনো ব্যবহার হয় নাই। শুধু তাই নয়, ওই আইনের মধ্যে যে যথাযথ ব্যবস্থাপনার কথা বলা থাকা, ওইটাও ওই প্রতিবন্ধী সুরক্ষা আইনের মধ্যে 2013 সালে ওটা বলা হয় নাই। যেই আইন ওই আইনের মধ্যে থাকা দরকার ছিল যথাযথ, ওই আইন ওই সুরক্ষা আইনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় নাই। তাই আমি বলবো সামনে অবশ্যই 12 তারিখ নির্বাচনে বিএনপি ক্ষমতা আসবে, এটা 100%। কারণ এর মতো একজন নীতিবান এবং বিএনপির মতো দক্ষ এবং দেশ পরিচালনায় বিগত সালে তাদের যে পারফরমেন্স, এর মতো এর দ্বিতীয় কেউ এখনো হয় নাই, জন্ম হয় নাই। সেই দৃষ্টিকোণ থেকে 100% বিএনপি আগামীতে ক্ষমতায় আসবেন। সেই হিসাবে আমি বলবো আন্তর্জাতিক সনদের সাথে মিল রেখে, তারাও তো ওই সনদে স্বাক্ষর করা হয়েছে ওই ভিত্তিতেই, যেই ভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষা হবে, ঠিক তেমনিভাবে সুরক্ষা আইন প্রতিবন্ধীদের নতুন করে এটা প্রণীত হোক ওই আন্তর্জাতিক আইনের সাথে মিল রেখে, যাতে করে ওই আন্তর্জাতিক আইনের সাথে একসাথে তাল মিলিয়ে কাজ করা যায়। ধন্যবাদ এত সুন্দর একটা পরিবেশে কথা বলার জন্য। সালাম।
আসসালামু আলাইকুম, আমার নাম আদনান। আমি একটি রেস্টুরেন্টে কর্মরত আছি। আমি যখন চাকরি করতে যাই আমার সাথে হচ্ছে আরও 2-3 জন একসাথে চাকরিতে নিযুক্ত হয় আর কি। তারা হচ্ছে অপ্রতিবন্ধী ব্যক্তি, আমি একজন প্রতিবন্ধী ব্যক্তি ছিলাম। তো ভাগ্যক্রমে আমার চাকরি হয়ে যায়, কিন্তু আজকে চাকরি করছি প্রায় 4-5 বছর। আমার সাথে যারা চাকরিতে নিযুক্ত হয়েছে তাদের কিন্তু ইনক্রিমেন্ট হয়েছে, তাদের প্রমোশন হয়েছে, আমার কিন্তু প্রমোশন হয়নি। আমাকে কিন্তু প্রমোশন দেওয়া হয়নি এবং আমাকে আমার বেতন বৃদ্ধিটাও করা হয়নি, এবং ওদের চাকরিগুলো পার্মানেন্ট করা হয়েছে, আমাকে এখনো কন্ট্রাকচুয়াল বেসিসে রাখা হয়েছে। এটা কেন? আমার সাথে এই বৈষম্যটা কেন? তারা যেভাবে কাজ করছে আমিও তাদের মতো কাজ করছি। অনেক সময় দেখা যায় তারা খুব তাড়াতাড়ি বাসায় ফিরে যায়, কিন্তু আমাকে তাদের কাজগুলো দিয়ে যায়। আমি এই বিষয়ে কারোর সাথে যদি কথা বলতে যাই তখন দেখা যায় HR থেকে আমাকে বলা হয় যে তোমার যদি কাজ করতে ইচ্ছে করে তুমি করো, অন্যথায় তুমি চলে যাও। তো যেখানে আমরা প্রতিবন্ধী ব্যক্তি অনেক কষ্টে একটা চাকরি জোগাড় করি, সেই চাকরিটাতেও আমাদের কোনো সম্মান নেই। এগুলো কেন? অনেক সময় দেখা যায় আমি তো চাকরি পেয়েছি, কিন্তু আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা চাকরির জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু তাদেরকে কোনোভাবে চাকরিতে নিয়োগ করা হচ্ছে না। আর 1-2 জন যদি চাকরিতে নিয়োগ পায় সেই ক্ষেত্রে তারা কিন্তু তাদের চাকরিটা কন্টিনিউ করতে পারছে না বিভিন্ন সমস্যার কারণে। দেখা যায় দোষ অন্যরা করে, কিন্তু দোষটা চলে আসে প্রতিবন্ধী ব্যক্তিদের উপর। তো আমি আশা করব এই বিষয়টাতে যেন আগামীর জন্য চিন্তা করা হয় আর কি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম হিমু, আমি একজন শ্রবণ ও বাক প্রতিবন্ধী মেয়ে। আমিও কিন্তু চাকরি করি হোটেল ইন্টারকন্টিনেন্টালে। তো আমি যখন চাকরিতে জয়েন করি আর কি 2024 সালে, আমাকে 6 মাস প্রভিশনাল পিরিয়ডে রাখা হয়। বলা হয়েছিল যে আমার কাজের উপর নির্ভর করে আমাকে প্রমোশন দেওয়া হবে, আমার স্যালারি বাড়ানো হবে, কিন্তু আমাকে সেটি করা হয়নি। আমি অনেকবার গিয়েছিলাম, আমি ইশারা ভাষার দোভাষী নিয়েও ওইখানে গিয়েছিলাম, তাদের সাথে কথা বলেছি, কিন্তু তারা বলছে তাদের এরকম কোনো নিয়মের মধ্যে নেই। তো দেখা যায় আমার পরে যারা জয়েন করছে তারা কিন্তু প্রমোটেড হচ্ছে, বাট আমি প্রমোশন পাচ্ছি না। সো এই ডিসক্রিমিনেশনটা আমি চাই না। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি যেহেতু একজন প্রতিবন্ধী নারী, কর্মক্ষেত্রে আমার অনেক সমস্যা হয়, অনেকে আমাকে অনেক বাজে প্রস্তাব দেয় বা মন্তব্য করে। আসলে আমি এগুলার বিরুদ্ধে লড়াই করতে চাই। আমি চাই কোনো একটা স্ট্রং আইন থাকুক যেটা আমরা প্রতিবন্ধী নারী হিসেবে আমাদের কর্মক্ষেত্রে প্রয়োগ করতে পারি। ধন্যবাদ। আচ্ছা, আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে স্বাস্থ্য। আমরা তো শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তি, আমরা আসলে আমাদের সমস্যাটা কাউকে বোঝাতে পারি না। যেখানে পরিবারকে বোঝাতে পারি না সেখানে হচ্ছে ডক্টরদেরকে কি বুঝাবো? আমাদের পরিবারের যারা সদস্য আছেন তারা কিন্তু ইশারা ভাষায় অতটা পারদর্শী নয়। আমরা যখন ডাক্তারের কাছে যাই আমাদের সমস্যা বলার জন্য, তখন কিন্তু আমরা ভুল ট্রিটমেন্টের শিকার হই। আমরা ডক্টরদের দোষ দিচ্ছি না, কারণ তারা হয়তো আমাদের ভাষাটা বোঝে না, যার জন্য ওনারা আমাদের প্রবলেমটা বুঝতে পারে না আর কি। তো আমি আশা করব হচ্ছে এটা নিয়ে যেন ভবিষ্যতে কাজ করা হয়। ও, আমি আরেকবার একটু বলার সুযোগ নিচ্ছি। তো এখানে আমার যারা বড় ভাইয়া এবং আপুরা আছেন সবাই তো অনেক কিছু বিষয় নিয়ে বলেছেন। তো আমি এখন আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের তথ্য অধিকার। তো আমরা যেহেতু আমাদের একটা যোগাযোগের সমস্যা আছে, আমরা কেউ কোনো বললে, কেউ যদি আমাদেরকে কোনো কিছুর আশ্বাসও দেয় সেটাও কিন্তু আমরা বুঝতে পারি না যে আমাদের জন্য কি করবে কি করবে না, সেটা আমরা আমাদের সমস্যাগুলোও বুঝাতে পারি না। সো আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে গভর্নমেন্টের প্রতিটা সেক্টরে যেন ইশারা ভাষার দোভাষীর ব্যবস্থা থাকে। সেটা একটা টিভিতে একটা অ্যাডভার্টাইজ থেকে শুরু করে
এখান থেকে যাওয়া যাবে না ভাই, আপনার দায়িত্ব তুই জানি এখান থেকে না যায়। এর লেগে তো আপনার এই পাশে দিয়ে জানি আপনার এটা খেদায় দেয় আর এই জন্য এখানে তো যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে একটা বিজ্ঞাপন থেকে শুরু করে প্রতিটা নিউজ সংবাদ যেন হচ্ছে ইশারা ভাষার মাধ্যমে প্রচার করা হয়। আগে যেটা বাংলাদেশ টেলিভিশনে 2টা এবং 6টাই হচ্ছে প্রচার করা হতো, বর্তমানে সেটা এখন শুধু সন্ধ্যার 6টাটাই নিউজটা কভার করে ইশারা ভাষার মাধ্যমে। তো আমরা আমাদের এই জায়গায় অধিকারগুলো নিশ্চিত করতে চাচ্ছি, যেটা তথ্য অধিকার আমাদের, গভর্নমেন্ট আমাদের জন্য কি করবে, কি আশ্বাস দিচ্ছেন, কি বলছেন, সেটা যদি আমরা নাই বুঝি তাহলে সেখানে আসলে আমরা অনেক বেশি আশাহত হব আর কি। আমি গত অনুষ্ঠানে বলেছিলাম যে আমি চাই এবার যেন ক্ষমতায় বিএনপি নির্বাচিত হোক এবং আমাদের সমস্যাগুলো যেন বারবার শুনুক। আমি এই পর্যন্ত 2বার সুযোগ পেয়েছি আমাদের সমস্যাগুলোর কথা তুলে ধরার। আমি বারবার আপনাদের কাছে আসতে চাই, আপনার কাছে আসতে চাই। আমি আর কোথাও যেতে চাই না, কাউকে কথা বলতে চাই না। আমি এক এক সময় এক একটা প্রবলেম নিয়ে আসব, আপনারা আমাদেরকে প্রবলেমগুলো সলভ করে দেবেন। তো আমি অনুরোধ করছি আপনারা প্লিজ আমাদের দিকে একটু দৃষ্টি দিবেন। ধন্যবাদ। আচ্ছা, আমি একটু বলবো। আসসালামু আলাইকুম। এতক্ষণ আমি ইশারায় কথা বলছিলাম, এখন আমি একটু নিজের কথা বলি। আমি আফরোজা খাতুন মুক্তা, আমি একজন ইশারা ভাষার দোভাষী। আমার পরিবারে আমার বাবা, মা, ভাই 3জনই শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তি। আমি বুঝি আসলে আমার কষ্টটা কোথায়। আমি হয়তো ইমোশনাল হয়ে যাব, যদি আমি হতে চাচ্ছি না। সেটা হচ্ছে যখন আমি দেখি আমার মা অসুস্থ হন, আমি কিন্তু সাথে যাই ডক্টরের কাছে। এমন অনেক অসুস্থতা থাকে যেটা আমি ছোটবেলায় বুঝি নাই, কিন্তু আমাকে আমার মার সাথে যেতে হয়েছে, আমার মার প্রবলেমটা বলতে হয়েছে। আমার বাবার সাথে আমাকে ডক্টরের কাছে যেতে হয়। আমার ভাইয়ের অধিকারের জন্য আমাকে ফাইট করতে হয়। কিন্তু আমি চিন্তা করছি ওইসব ফ্যামিলির কথা যেই ফ্যামিলিতে দোভাষী নেই। আজকে আমি দোভাষী হয়ে প্রতিষ্ঠিত হয়েছি বলে আমি সব জায়গায় সর্বক্ষেত্রে আমার পরিবারের সমস্যাটার কথা বলতে পারছি। কিন্তু যে পরিবারে হচ্ছে ইশারা ভাষার দোভাষী নেই, তারা কি করছে? তারা তো তাদের পারিবারিক সূত্রে যে অধিকারটা সেটাও তারা নিশ্চিত করতে পারছে না। আর আমি একটু আমাদেরকে দোষ দিয়েই বলি, আমরা অনেক হাই ডিমান্ড করি সব সময়। আমাদেরকে যখন কেউ ডাকে তখন আমরা বলি আমাদের অনারিয়াম এটা, অনেকে আমাদেরকে অ্যাফোর্ড করতে পারে না। এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, কারণ এটা আমাদের পেশা। আমি ম্যামকে অনুরোধ করব, আপনারা যখন নির্বাচিত হবেন আপনারা গভর্নমেন্টের প্রতিটি সেক্টরে 1জন অথবা 2জন করে ইশারা ভাষার দোভাষী সরকারিভাবে ব্যবস্থা করবেন, যেন আমাদের একজন বান্দরবন এলাকারও একজন শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি যেন তার অধিকারটা সে নিতে পারে গভর্নমেন্ট থেকে। সো এটা আমার অনুরোধ। ধন্যবাদ আমাকে শোনার জন্য। বলবো পৃথিবীতে যে প্রতিবন্ধী মানুষ আছে এবং আমরা যে এখানে এতজন প্রতিবন্ধী ব্যক্তি আসছি, এখানে কিন্তু এই প্রতিবন্ধী মানুষগুলো এখানে একত্রিত হওয়ার পিছনে কোনো সরকারের কিন্তু কোনো কন্ট্রিবিউশন ওইভাবে সরাসরি নেই। এই জায়গাটাতে যারা কাজ করে তারা হলো প্রতিবন্ধী মানুষদের সংগঠন। এটি ইউএনসিআরপিডিতে এটা বলা আছে, অর্গানাইজেশন অফ পারসন উইথ ডিসেবিলিটিস। There is a 3 types of organization work for the disabled people. One is for disabled people, one is with disabled people. Like a development NGO also for inclusion যারা কাজ করে, তারাও প্রতিবন্ধীদের জন্য বলে যে তারা কাজ করে, because there is a target of the donor fund. এবং গভর্নমেন্টের যদি সরকার যদি এখন 5,000 কোটি টাকা বাজেট বরাদ্দ করে, দেখা যাবে যে এখানে 5,000 এনজিও হয়ে গেছে, তারা সবাই প্রতিবন্ধীদের জন্য কাজ করবে। কিন্তু তাদের প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা তাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে সরকারের 5,000 কোটি টাকা নেওয়া। এইভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের যে সংগঠনগুলো আছে, যেটা অফ ডিসেবল পিপল অর্গানাইজেশন আছে,
তাদের সাথে কিন্তু বাংলাদেশের সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিরা সম্পৃক্ত। এই সংগঠনগুলো একটি ফান্ডামেন্টাল ইনস্টিটিউশন হিসাবে এটাকে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে ইউএনসিআরপিডিতে। ইউএনসিআরপিডিতে আই ওয়াজ ওয়ান অফ দি মেম্বার অফ দি ড্রাফটিং কমিটি। এই সিআরপিডিতে আপনার প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনকে বলা হয়েছে যে যে কোনো ডেভেলপমেন্ট কোঅপারেশন হোক, যে কোনো উন্নয়ন কাজ হোক না কেন, সেখানে আপনি এ বি সি কে আপনি আনতে পারেন, নাও আনতে পারেন, কিন্তু আপনাকে ডি কে ইনক্লুড করতেই হবে। এটা বাধ্যবাধকতা রয়েছে এখানে। ডি হচ্ছে অর্গানাইজেশন অফ পারসন উইথ ডিসেবিলিটিস। ডি হচ্ছে নারীদের যেমন সংগঠন, নারীদের সংগঠন না হলে পৃথিবীতে নারী অধিকার হতো না, আসতো না। ঠিক একইভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারটা আজকে যে কথা হচ্ছে, তাদের অধিকারের কথাটা যে বলা হচ্ছে, এটা কিন্তু এই প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের কারণে। আজকে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনে যদি যে কাজটা করছে, যেমন প্রবেশগম্যতা, আপনি ভৌত অবকাঠামোর কথা বললেন, আসার সময় আপনি দেখতে পেয়েছেন, এটা ইংল্যান্ড সহ সমস্ত উন্নত দেশে কিন্তু ইউনিভার্সাল ডিজাইনটা ইন্ট্রোডিউস করা হয়েছে। এটার বেনিফিশিয়ারিজ কারা? এটা কি প্রতিবন্ধী ব্যক্তি? নো, এখানে প্রেগনেন্ট ওমেন আছে, সিনিয়র সিটিজেন আছে, আপনার যারা অসুস্থ মানুষ তারা আছে, এবং প্রতিবন্ধী ব্যক্তিও আছে। এখানে আপনি একটা প্ল্যান, এই ভৌত অবকাঠামো এগুলা যা আছে, একটাতেও কিন্তু প্রতিবন্ধী মানুষ বান্ধব না, এবং একজন সিনিয়র সিটিজেনেরও উপযোগী না। আমরা এটা যদি আমাদের এর সুবিধাভোগী কিন্তু শুধু প্রতিবন্ধী ব্যক্তি নয়, সমস্ত জাতি, সমস্ত মানুষ। এবং সর্বোপরি আমি বলবো, একটি রাষ্ট্রের কিন্তু বিউটিটা তখনই ফুটে উঠবে যখন এই রাষ্ট্রটা সকলের জন্য হবে, যখন এই রাষ্ট্রটা ইউনিভার্সাল হবে, যখন প্রতিবন্ধী ব্যক্তিরাও এই রাষ্ট্রের অংশ হিসাবে রাষ্ট্র তাদেরকে গ্রহণ করে নেবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। আপনাদের কথা শুনে খুব অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম। আর আপনাদেরকে যদি নেওয়া হয় সব কিছু দেশ গড়ে তোলার প্ল্যানে, আপনারাই তো বুঝবেন আপনাদের মতো মানুষদের, প্রতিবন্ধীদের, আপনার ভাই বোন প্রতিবন্ধীদের কীভাবে ইউনিভার্সাল ডিজাইনটা করতে। আপনি যে বললেন শুধু প্রতিবন্ধীদের জন্য সহজ সুবিধা করা না, সবার জন্য, হুইল চেয়ার অ্যাক্সেসের জন্য, প্র্যামের জন্য, সাধারণ প্র্যামের জন্য, যদি কোনো আরও বয়স্ক কেউ থাকে, অনেক কিছু দিক দিয়ে। তো আপনারা যে বললেন যে দেশের গর্ব আপনারা হবেন, আর আপনারা তো দেশের গর্বই। আমার মনে হয় এত কষ্ট করেও যে আপনারা এত কিছু করে দেখাতে পেরেছেন, এটা কোন সেন্সেশনাল। সো আমার কাছ থেকে তো আমরা চাই যে এইরকম আরও আপনিও আরও সুযোগ পাবেন, হয়তো আপনিও আরও সুযোগ পাবেন এরকম আরও প্ল্যাটফর্মে আসতে, আরও কথা বলতে, জানতে, শিখতে, আর একসাথে কাজ করতে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। সবাই একসাথে একটা গ্রুপ ছবি, সবাই আপনারা যেভাবে বসে আছেন এভাবে বসে। আচ্ছা, এইদিকে ক্যামেরা আসতে গ্রুপ ছবি। সব কানেকশন করবা।
ভিডিও নেন নাই